বিএড বনাম ডিএলএড মামলায় ক্ল্যারিফিকেশন সংক্রান্ত একটি মিসলেনিয়াস মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ থেকে। মামলাকারী ছিলেন অর্ণব ঘোষ ভার্সেস স্টে ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই মামলায় ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল মূলত বিএডদের পক্ষ থেকে যে জাজমেন্টটা, সেই জাজমেন্টটা কবে থেকে লাগু হবে, বা অর্ণব ঘোষ তিনি যেটা জানতে চেয়েছিলেন যে তিনি মেরিট লিস্টের মধ্যে রয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, তিনি কি ইন্টারভিউ থাকতে পারবেন কি না। অর্থাৎ এই যে জাজমেন্টটা এসেছিল সেটা 11ই আগস্টের পর থেকে লাগু হবে, এইরকমটা তাদের প্রেয়ার ছিল। তার সাথে অনেক আইএ ফাইল হয়েছিল। এটা এখানে একটা আইএ নম্বর রয়েছে 7198/2024, ইন্টারভেনশন করা হয়েছে। তো এই মামলায় যে জাজমেন্টটা এসছে, সেই জাজমেন্টটা এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব। জাজমেন্টটা আপনারা জানেন যে অর্ডার কপিটা মূলত বেরিয়ে এসছে, সেই অর্ডার কপিটা। তো বিচারপতিরা এই মামলাটি 11 তারিখে শুনেছিলেন। জাস্টিস অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই মামলাটি শুনানি হয়। জাস্টিস সুধাংশু ধুলিয়া ফাইনাল যে 11ই আগস্টের যে জাজমেন্টটা ছিল বিএড বনাম ডিএলএডের, সেই মামলায় তিনি সেই জাজমেন্টটার তিনি অথর ছিলেন, অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড মামলাটা তিনিই লিখেছিলেন মূলত। তো তার জন্য অনিরুদ্ধ বসুর বেঞ্চে যখন মামলাটি যায়, তখন তিনি অনারেবল চিফ জাস্টিসকে একটি রিকোয়েস্ট করেন যে জাস্টিস সুধাংশু ধুলিয়াকে নিয়ে একটি বেঞ্চ গঠন করতে। এবং তারপরে তার শুনানি হয় গত 11ই জানুয়ারি, এবং সেই দিনকে এই মিসলিনিয়াস ম্যাটারটিকে হেয়ারিং করা হয় দুপুর 3টে থেকে। এবং এই মিসলিনিয়াস ম্যাটারটি হেয়ারিং সংক্রান্ত একটি ভিডিও আমি করেছি। তো সেই দিনকে এই মামলাটিকে ডিসপোজড এবং ডিসমিসড করে দেওয়া হয় এবং লিবার্টি দেওয়া হয়নি, অর্থাৎ পরবর্তীতে আর কোনো অ্যাপ্লিকেশন তারা ফাইল করতে পারবে না। তো এখন অনেকগুলো প্রশ্ন থাকছে যে কি জাজমেন্টটা কি দেওয়া হয়েছে। দেখুন এখানে নিচের দিকটা যদি আমরা আসি, তাহলে এখানে লেখা আছে, দেখুন, আপন হেয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, উই আর নট ইনক্লাইন টু এন্টারটেন দিস অ্যাপ্লিকেশন, দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ইজ ডিসমিসড। এখানে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু ধুলিয়া তারা লিখছেন দুটো একটা বাক্যের মধ্যেই পুরো অর্ডারটা লেখা হয়ে গেছে। তারা মূলত যেটা লিখেছেন যে তারা সমস্ত হেয়ারিংটা শুনে তারা যেটা বুঝছেন যে তাদের যে এই ম্যাটারটা তাদের কাছে এসছে, সেখানে কোনো রকম ইনক্লাইন্ড হয়ে তাদেরকে এন্টারটেন করার কোনো মানেই হয় না। অর্থাৎ বিএডদের পক্ষ থেকে যে সমস্ত দাবিগুলো রাখা হয়েছিল যে এই জাজমেন্টটাকে রেট্রোস্পেক্টিভ ইন নেচার না দেখে প্রসপেক্টিভ ইন নেচারভাবে দেখা হোক, এবং এই জাজমেন্টের আগে যারা চাকরি পেয়েছেন তাদেরকে যাতে করে তাদের চাকরির কোনো অসুবিধা না হয়, বা এই জাজমেন্টটাকে নতুন করে একটু বিবেচনা করা হোক। তো এই সমস্ত কোনো দাবিকেই কিন্তু বিচারপতিরা এন্টারটেন করছেন না, কোনো রকম ইনক্লাইনেশন তারা হচ্ছেন না। তারা যে পূর্বে জাজমেন্টটা দিয়েছিলেন সেই জাজমেন্টের ওপরে স্টিক থাকছেন এবং পুরোপুরিভাবে এই অ্যাপ্লিকেশনটাকে তারা ডিসমিসড করে দিলেন। এবং যে আইএ ফাইল করা হয়েছিল ইন্টারভেনশন, সেই অ্যাপ্লিকেশনটাকেও তারা ডিসমিসড করে দিয়েছেন। তারা এখানে কোনো একটি ওয়ার্ড লিখেননি, কোনো মন্তব্য লিখেননি। অর্থাৎ এখান থেকে একটি বিষয় অন্তত পরিষ্কার হলো যে বিএড ভার্সেস ডিএলএড মামলায় যে জাজমেন্টটা 11ই আগস্ট এসেছিল, সেই জাজমেন্টটাই কিন্তু প্যান ইন্ডিয়া যাবৎ কিন্তু বলবৎ হলো। এখন একটা প্রশ্ন যে এই জাজমেন্টটা কবে থেকে লাগু হবে, 2018 থেকে না 2023-এর যে 11ই আগস্টের পর থেকে। তো প্রশ্ন হচ্ছে যে বিচারপতিরা এই নিয়ে কিন্তু প্রপারলি তারা জাজমেন্টে কিন্তু কিছু লেখেননি, তারা মৌখিকভাবেও কিছু বলেননি। এবার যে মূল বিএড বনাম ডিএলএড মামলাটি ছিল, সেখানেও কিন্তু প্রপারভাবে কোথাও লেখা নেই যে জাজমেন্টটা প্রসপেক্টিভ হবে না রেট্রোস্পেক্টিভ হবে। কিন্তু বিচারপতিদিকে যখন বারবার হেয়ারিং করার সময় অনুরোধ করা হচ্ছিল যে আপনারা এটা প্রসপেক্টিভ করুন বিএডদের পক্ষ থেকে, তখন কিন্তু বিচারপতিরা বলেছেন যে আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করব না। অর্থাৎ বিচারপতিদের মনোভাব দেখে এটা বোঝা যাচ্ছিল যে তারা কিন্তু এই জাজমেন্টটাকে রেট্রোস্পেক্টিভ ইন নেচারই দেখতে চাইছেন, যে এনসির নোটিফিকেশন যখন থেকে লাগু হয়েছিল তারপর থেকেই সেটা বাতিল হচ্ছে, এবং তারপরে নেওয়া যে সমস্ত প্রসেস, সেই প্রসেসগুলোর কি হবে, তাদের ফিউচারটা কি, সেটা নিয়ে কিন্তু বিচারপতিরা কোনো মন্তব্য করেননি, বা সেই বিষয়গুলোকে তারা শুনতে চাননি, এবং এখানে জাজমেন্টে কোথাও এটা লেখা হয়নি। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা আসি, পশ্চিমবঙ্গে দেখুন এই যে 28শে জুন 2018 সালের নোটিফিকেশনের ভিত্তিতে 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে অনেক বিএড প্রার্থীরা চাকরি পেয়েছেন। তাহলে সেই বিএড প্রার্থীদের কি হবে? দেখুন এই যে 16,500 নিয়োগটা হয়েছিল, সেখানে যদি আগে কোনো পূর্বে কেস হয়ে থাকে যে বিএড প্রার্থী যারা চাকরি পেয়েছেন তারা ভুলভাবে চাকরি পেয়েছেন, এবং তাদের চাকরির যে জয়নিং সেটা যদি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য রিট পিটিশন কোনো মামলার প্রেক্ষিতে হয়ে থাকে, এবং সেই মামলাটা যদি সুপ্রিম কোর্টের এই যে মামলাটা ফাইনাল 11ই আগস্টের যে জাজমেন্ট এসছে, সেই মামলাটাকে যদি কানেক্টেড হয়ে থাকে যে ওই মামলার জাজমেন্টটা আসবে তার উপরে ভিত্তি করে তোমাদের নিয়োগটা ডিফেন্ড করছে, তাহলে কিন্তু 16,500-র ক্ষেত্রে একটা বলা যেতে পারে খুবই বিরাট সংশয়।
কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি যে সেই অর্থে যদি কোনো পুরাতন মামলা যদি না থাকে, তাহলে নতুন করে যদি মামলা করা হয় তাহলে তার প্রসিডিংটা কী হবে সেটা এই মুহূর্তে বলাটা খুব একটা সম্ভব হচ্ছে না। সেটা আইনিভাবে যারা বোঝেন সেটা তারাই বলতে পারবেন যেটা কী হবে। আমাদের মতো ব্যক্তিদের হঠাৎ করে এটা বলে দেওয়াটা একদমই মূর্খের মতো কাজ। এবং আরেকটা বিষয়, যারা 2022-এর রিক্রুটমেন্টে যে সমস্ত বিএড প্রার্থীরা অংশগ্রহণ করেছিলেন তাদের কিন্তু আর কোনো রাস্তা নেই। তাদেরকে কিন্তু এই অংশটা থেকেই বোঝা যাচ্ছে যে তারা যেহেতু মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিলেন, তাদের অ্যাপ্লিকেশনটা যেহেতু বিচারপতিরা এন্টারটেন করেননি, তাদেরকে ডিসমিসড করে দিয়েছেন, ডিসপোজড করে দিয়েছেন। এবং পর্ষদ যেহেতু 11 আগস্টের জাজমেন্টটার ভিত্তিতেই তারা স্ট্যান্ড নেবে এবং আগে যেহেতু নোটিফিকেশান দিয়ে জানিয়েছিল যে যারা বিএড প্রার্থী যারা অংশগ্রহণ করছে তারা সাবজেক্ট টু আউট টু রিট পিটিশন হয়ে থাকলো তাদের ইন্টারভিউটা, অতএব কিচ্ছু করার নেই, তাদেরকে বেরিয়ে যেতে হবে। এবার যারা 2022-এর যারা টেট পাস প্রার্থী বিএড করেছেন তাদের কি হবে? দেখুন, তাদেরও কোনো রাস্তা নেই, পরিষ্কার কথা, আমার কোনো কাউকে বলতে দ্বিধা নেই যে যারা বিএড করেছেন তাদের নতুন করে প্রাইমারিতে কোনো ইন্টারভিউ দেওয়ার সুযোগ কিন্তু আর থাকছে না। পরবর্তীতে যদি তারা ডিএড করেন সেক্ষেত্রে পর্ষদ যদি কোনো রকম সুযোগ দেয় যে 22 টেট পাস প্রার্থীরা যদি পরবর্তীতে ডিএলএড করে নেয় তাহলে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে, ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া হবে বা নিয়োগ প্রক্রিয়ার সুযোগ দেওয়া হবে, সেই বিষয়টি আলাদা। কিন্তু নতুন করে বিএড করে টেট পাস করে আর ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা থাকছে না বলে আমি মনে করছি। তো এই জাজমেন্টটা পুরোটা আমি এখানে অ্যানালাইসিস করলাম। পরবর্তীতে এই বিএড বনাম ডিএলএড যে ইস্যুটা, সেই ইস্যুটা আপাত অর্থে বলা যেতে পারে সুপ্রিম কোর্ট থেকে ডিসপোজড হলো। আপাত অর্থে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটা এসছে সেটাই কিন্তু ক্লিয়ার এবং ফাইনাল, এবং সেটাই বিচারপতিরা এস্টাবলিশড করলেন কোর্টে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।